আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে তুরস্কের সঙ্গে বৈঠকে হামাস। জেলেন্সকি একজন বিভ্রান্ত ভাড় ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েলকে চাপ প্রয়োগের ক্ষমতা কেবল ট্রাম্পের আছে, তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। ট্রাম্পের বোর্ড অফ পিস কি জাতিসংঘকে দুর্বল করে তুলবে? দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ফিলিস্তিনি স্বাধীনতাকামী আন্দোলন হামাসের শীর্ষ নেতা খালিল আল হাইয়ারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইস্তাম্বুলে তুরস্কের গোয়েন্দা প্রধান ইব্রাহিম কালিনের নেতৃত্বাধীন গোয়েন্দা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে যুদ্ধবিরতি চুক্তি এগিয়ে নেওয়ার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। রোববার ২৫ জানুয়ারি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও নিউজ। প্রতিবেদনে বলা হয়েছে, দুই পক্ষই ফিলিস্তিনি জনগণের মানবিক দুর্ভোগ লাঘবে যৌথ সমন্বয়ের ওপর জোর দেয় এবং একটি জাতীয় কমিটির মাধ্যমে গাজা পরিচালনার বিষয়ে মতবিনিময় করে। বিকল্পনার মধ্যে রয়েছে মানবিক সহায়তা পৌঁছাতে রাফা ক্রসিং খুলে দেওয়া, একই সঙ্গে দখলকৃত ভূখণ্ডে ফিলিস্তিনি জনগণকে সহায়তা ও আশ্রয় দেওয়ার নীতিগত অবস্থান পুনর্ব্যক্ত করা হয়। বৈঠকে হামাস প্রতিনিধি দল গাজায় শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় তুরস্কের মধ্যস্থতাকারী ও গ্যারেন্টর ভূমিকার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে ধন্যবাদ জানায়। সেই সঙ্গে তারা পরিকল্পনার দ্বিতীয় ধাপে আঙ্কারার ক্রমবর্ধমান সক্রিয় ভূমিকাকেও স্বাগত জানায়। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনে ইরানের বিক্ষোভ দমনের কঠোর সমালোচনা করায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির ওপর তীব্র ক্ষোভ উগরে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। জেলেন্সকির মন্তব্যের জবাবে তাকে বিভ্রান্ত ভাড় বলে আখ্যা দিয়ে একটি কড়া বার্তা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার ২২ জানুয়ারি দাভোসে দেওয়া এক ভাষণে জেলেন্সকি বলেছিলেন, ইরানি কর্তৃপক্ষ হাজার হাজার মানুষকে হত্যা করার পরও যদি ক্ষমতায় টিকে থাকে তবে তা বিশ্বের সকল স্বৈরশাসকের কাছে একটি স্পষ্ট সংকেত পাঠাবে যে যথেষ্ট সংখ্যক মানুষ মারতে পারলে ক্ষমতা টিকিয়ে রাখা সম্ভব। জেলেন্সকির এই মন্তব্যের প্রতিক্রিয়ায় শুক্রবার ২৩ জানুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি ইংরেজি পোস্টে আরাকচি পাল্টা আক্রমণ করেন। তিনি অভিযোগ করেন, ইউক্রেনের নেতা তার দেশের দুর্নীতিবাদ জেনারেলদের পকেট ভরতে মার্কিন ও ইউরোপীয় করদাতাদের অর্থ অপচয় করছেন। জেলেন্সকির একসময়ের সফল কৌতুকাভিনেতা জীবনের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, পৃথিবী এখন এই বিভ্রান্ত ভাড়দের নিয়ে ক্লান্ত। আরাকচি আরও দাবি করেন, ইরান তার দেশকে রক্ষা করতে জানে এবং ইউক্রেনের মতো বিদেশি সাহায্যের জন্য অন্যের কাছে হাত পাতে না। দাভোসের ভাষণে জেলেন্সকি ইরানের বিক্ষোভ দমনে পশ্চিমা বিশ্বের নিষ্ক্রিয়তারও নিন্দা জানিয়েছিলেন। তিনি বলেন, ইউরোপ যখন বড়দিন ও নববর্ষের ছুটিতে ব্যস্ত ছিল সেই সময়ের মধ্যে ইরানের আয়াতুল্লাহ সরকার হাজার হাজার মানুষকে রক্তস্রোতে ডুবিয়ে দিয়েছে। তার মতে, বিশ্ব ইরানি জনগণের সহায়তায় এগিয়ে না এসে কেবল দূরে দাঁড়িয়ে তামাশা দেখেছে। ইউক্রেন ও পশ্চিমা বিশ্বের অভিযোগ, ইরান রাশিয়াকে ড্রোন ও ব্যালিস্টিক মিসাইল সরবরাহ করছে যা ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত হচ্ছে, যদিও তেহরান শুরু থেকেই এই অভিযোগ অস্বীকার করে আসছে। ইরানে চলমান সাম্প্রতিক বিক্ষোভে প্রাণহানির সংখ্যা নিয়ে তথ্যের ব্যাপক গরমিল রয়েছে। সরকারিভাবে ৩,০০০ মানুষের মৃত্যুর কথা স্বীকার করে এর জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করা হলেও মানবাধিকার সংস্থাগুলোর দাবি এই সংখ্যা ২০,০০০ ছাড়িয়ে যেতে পারে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন এনজিও অভিযোগ করেছে যে নিরাপত্তা বাহিনী পরিকল্পিতভাবে বিক্ষোভকারীদের ওপর গুলি চালিয়েছে। বর্তমানে ইরানে ইন্টারনেট ব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকায় সঠিক তথ্য পাওয়া আরও কঠিন হয়ে পড়েছে। এই উত্তপ্ত বাক্যবিনিময় মধ্যপ্রাচ্য ও পূর্ব ইউরোপের দেশগুলোর মধ্যে বিদ্যমান কূটনৈতিক উত্তেজনাকে এক নতুন মাত্রায় নিয়ে গেল। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন,
অবরুদ্ধ গাজায় আগ্রাসন বন্ধ করতে ইসরায়েলকে চাপ প্রয়োগ করার ক্ষমতা একমাত্র যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরই আছে। তার মতে, প্রেসিডেন্ট চাইলে ওয়াশিংটনের প্রভাব এখনও চূড়ান্ত ও কার্যকর হতে পারে। সাংবাদিক হ্যাডলি গ্যাম্বেলের সঙ্গে অন দ্য রেকর্ড অনুষ্ঠানে কথা বলতে গিয়ে ফিদান বলেন, ট্রাম্পের গাজায় যুদ্ধ বন্ধ করার সক্ষমতা রয়েছে। এছাড়া ইসরায়েল একাধিকবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে বলেও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, আমরা বিশ্বাস করি প্রেসিডেন্ট ট্রাম্পই একমাত্র ব্যক্তি যিনি সত্যিকার অর্থে ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করতে পারেন। গাজায় তুরস্ক সেনা পাঠানোর সম্ভাবনা সম্পর্কে জানতে চাইলে তিনি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোগানের বক্তব্যের কথা স্মরণ করিয়ে দেন। এরদোগান বলেছেন, শান্তি পরিকল্পনাকে সমর্থন দিতে তুরস্ক তার সামর্থ্যের সবটুকু করতে প্রস্তুত। ফিদান জানান, গাজায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা রক্ষা বাহিনীতে অংশ নিতে তুরস্ক আগ্রহী, তবে যে কোনো ধরনের সেনা মোতায়েন আন্তর্জাতিক পর্যায়ে বিস্তৃত ঐক্যমতের ওপর নির্ভর করবে বলে তিনি স্পষ্ট করেন। ইরান প্রসঙ্গে হাকান ফিদান যুক্তরাষ্ট্রকে সামরিক হামলা থেকে বিরত থাকার আহ্বান জানান। তিনি সতর্ক করে বলেন, অতিরিক্ত চাপ পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলতে পারে। তিনি বলেন, আমি আমার মার্কিন বন্ধুদের পরামর্শ দেব এটা করবেন না। ফিদান আরও বলেন, নিষেধাজ্ঞা ইতোমধ্যে ইরানের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করছে এবং অভ্যন্তরীণ বিক্ষোভ উস্কে দিচ্ছে। তার মতে, তেহরান এখনও আলোচনার পথে আগ্রহী, তবে কোণঠাসা বোধ করলে তারা কঠিন পরিস্থিতির জন্য প্রস্তুতিও নিতে পারে। তিনি জোর দিয়ে বলেন, ইরানে স্থিতিশীলতা আমাদের সবার জন্যই গুরুত্বপূর্ণ। এজন্য কূটনৈতিক সংলাপকেই একমাত্র কার্যকর পথ হিসেবে উল্লেখ করেন। দাভোস অর্থনৈতিক ফোরামের সাইডলাইনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা বোর্ড অফ পিস বা শান্তি বোর্ড গঠনের ঘোষণা বিশ্বজুড়ে তীব্র আলোচনার জন্ম দিয়েছে। প্রাথমিকভাবে এই বোর্ডটি গাজা উপত্যকায় শান্তি স্থাপন ও পুনর্গঠনের লক্ষ্যে গঠিত হওয়ার কথা থাকলেও এর অন্তরালে ট্রাম্পের ব্যক্তিগত রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা এবং জাতিসংঘকে দুর্বল করার একটি পরিকল্পিত প্রচেষ্টা দেখছেন অনেক বিশ্লেষক ও রাষ্ট্রপ্রধান। আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর তথ্যমতে এই বোর্ডের গঠনতন্ত্র অনুযায়ী ট্রাম্প আজীবনের জন্য এর চেয়ারম্যান পদে আসীন থাকবেন, যা তার প্রেসিডেন্সি পরবর্তী সময়েও তাকে বিশ্ব রাজনীতিতে এক অপ্রতিদ্বন্দ্বী মধ্যস্থতাকারী হিসেবে টিকিয়ে রাখবে। এই শান্তি বোর্ডের সবচেয়ে বিতর্কিত দিকটি হল এর সদস্যপদ লাভের আর্থিক শর্ত এবং এককেন্দ্রিক ক্ষমতা কাঠামো। স্থায়ী সদস্যপদ পেতে দেশগুলোকে $100 কোটি বা $1 বিলিয়ন ফি প্রদানের প্রস্তাব দেওয়া হয়েছে, যা নিয়ে ইতিমধ্যে বিশ্বজুড়ে পে টু প্লে বা অর্থের বিনিময়ে ক্ষমতা কেনার অভিযোগ উঠেছে। অনেক দেশ এই বিপুল পরিমাণ অর্থকে রাজনৈতিক প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবেই দেখছে। ফরাসি ও জার্মান কর্মকর্তাদের মতে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মতো একটি সার্বজনীন সংস্থাকে পাশ কাটিয়ে এ ধরনের একটি বেসরকারি বা ব্যক্তিগত ধাঁচের কাঠামো তৈরি করা আন্তর্জাতিক আইনের কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়ার সমান হতে পারে। বোর্ডের নির্বাহী পরিষদে ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের মতো বিতর্কিত ও প্রভাবশালী নামগুলো এই উদ্যোগের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। সমালোচকদের মতে এটি জাতিসংঘের বিকল্প হিসেবে একটি ট্রাম্প জাতিসংঘ গড়ার প্রচেষ্টা, যেখানে ট্রাম্পের হাতে থাকবে একক ভেটো ক্ষমতা। ফ্রান্স ও যুক্তরাজ্যের মতো পশ্চিমা মিত্ররা ইতিমধ্যেই এই বোর্ডে যোগ দিতে অস্বীকৃতি জানিয়েছে। তাদের আশঙ্কা, এই বোর্ডটি শেষ পর্যন্ত জাতিসংঘের বহুপাক্ষিক শাসন ব্যবস্থাকে প্রতিস্থাপন করে একটি মার্কিন নিয়ন্ত্রিত ব্যক্তিগত কাঠামোয় রূপ নেবে। বিশ্বজুড়ে এই উদ্যোগকে কেন্দ্র করে 3 ধরনের মেরুকরণ দেখা গেছে। একদিকে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক এবং পাকিস্তানের মতো দেশগুলো এতে যোগ দেওয়ার সম্মতি জানিয়েছে। অন্যদিকে যুক্তরাজ্য, ফ্রান্স, নরওয়ে ও সুইডেন এই প্রক্রিয়াকে জাতিসংঘের নীতিমালা বিরোধী আখ্যা দিয়ে এর থেকে দূরে থাকছে। তৃতীয় পক্ষ হিসেবে ভারত, চীন ও রাশিয়ার মতো পরাশক্তিগুলো এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। ট্রাম্প দাবি করেছেন যে এই বোর্ডটি বৈশ্বিক বিরোধ মীমাংসায় একটি সাহসী ও নতুন পথ দেখাবে, তবে সমালোচকরা একে বিশ্ব ব্যবস্থার অখণ্ডতা নষ্ট করার একটি বিপজ্জনক পদক্ষেপ হিসেবেই চিহ্নিত করছেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।